প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর সায়ন্তন শাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। আমরা একটু অন্য টাইপের একটু আলোচনাটা শুরু করতে চাই, যেটা আসলে কোনো টেলিভিশনে বা মিডিয়াতে আলোচনাটা হয় না। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তীব্র ভাষায় সমালোচনা করা হয়। এমন উনি মানে দায়িত্ব নেওয়ার পরে বলেও দিয়েছেন যে আমাকে সমালোচনা করো, পত্রিকায় সমালোচনা করে, বিশেষ করে টক শোতে তো কথাই নেই। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে কোনো টেলিভিশন টক শোতে তারেক রহমানের ব্যাপারে সমালোচনা একটা শব্দ উচ্চারণ হয় না। এমনকি ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে সমালোচনা করার সময় আমরা দেখেছি যে আপনারা অনেকেই খুব সাবধান থাকেন, সরাসরি বলতে চান না। এর মানে অনেকটা ধরে নেওয়া হচ্ছে এরা সমালোচনার ঊর্ধ্বে। এই যে মিডিয়ায় নানান ধরনের বাক স্বাধীনতার কথা বলি আমরা, কিন্তু এখানে এটা নেই। আমরা যখন মিডিয়া চালাতাম তখন আমরা আওয়ামী লীগের আমলে আমাদের বলা হতো এরকম ভাবে যে শেখ হাসিনা তো নয়ই, তার পরিবারের কারো কোনো সমালোচনা করা যাবে না। তখন একটা পরিবার ছিল এরকম। ডক্টর সায়ন্তন শাখাওয়াত, আপনি দীর্ঘদিন ধরে টক শোতে যান, আওয়ামী লীগের আমলে খুব সোচ্চার ছিলেন, এর জন্য আপনাকে জেলেও যেতে হয়েছে। এই যে সেই রকম একটি বিষয় এখন কেন মিডিয়াতে থাকবে? দুটি কারণ আছে এই বিষয়টার। এক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের টলারেন্সি লেভেল হাই, এটা উনি বলে দিয়েছেন, আপনারা আমাকে প্রশ্ন করুন। তো সুতরাং তার সমালোচনা করতে বাধা নাই। এই 5 আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই বিটিভিতে বসে সরকারের যে সমালোচনা করতে পারছি, আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আমি অন্যান্য প্রাইভেট চ্যানেলগুলোতে গিয়ে যে ভাষায় যে ধরনের কথা বলি এখানে তাই বলি। আমাকে মাথায় রাখতে হয় না যে এটা বিটিভি, সরকারি টেলিভিশন চ্যানেল। আপনারা আমাদেরকে সেই ফ্রিডম দিয়েছেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা সেই ফ্রিডম দিয়েছেন, সুতরাং আমরা সেই সুযোগটা নিব, এটা ন্যায়সঙ্গত। দ্বিতীয় হলো গিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন কোনো বাহিনী নাই ওনার সমালোচনা করলে যারা ভার্চুয়াল মিডিয়ায় আমার চরিত্র হনন করবে। ওই যেই দুজনের কথা বললেন, তাদের যে ফলোয়ার আছে, তাদের ফলোয়ারদের মধ্যে একটা অংশ তাদের নেতার সমালোচনা শুনতে একেবারেই অনিচ্ছুক। ফলে ন্যায়সঙ্গত সমালোচনা করলেও তাদের ফলোয়াররা ঝাঁপিয়ে পড়েন ভার্চুয়াল মিডিয়ায়। সুতরাং আমরা যারা একটু নির্বিবাদী থাকতে পছন্দ করি চাই, তারা ওই ভয়টা যে একেবারে কাজ করে না তা না। তৃতীয় এবং প্রধান, সেটা শেষে বলছি, সেটা হলো গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে আছেন। ফলে যা কিছু ঘটছে, হাদি হত্যাকাণ্ড বলেন, হাদির হত্যাকারী পালিয়ে যাওয়া বলেন, এইখানে এটা নিয়ে সমালোচনা করতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারকেই করতে হবে যে হাদির নিরাপত্তা দিতেও তারা ব্যর্থ, নিরাপত্তা দেওয়ার ব্যর্থতার পরে আবার খুনি যে পালিয়ে আরেকটা দেশে চলে যেতে পারলো, ধরা গেল না, ওইটা আরেকটা এজেন্সির ব্যর্থতা। আজকে এই যে হাদির যা মৃত্যুর খবর আসার পরে বাংলাদেশে যে প্রধান দুটি গণমাধ্যমের উপরে যে নারকীয় তাণ্ডব চলল, তাদের অতীতের অনেক অপকর্ম আছে, তাদের উপর রাগ ক্ষোভ অনেকের আছে, এটা যেমন সত্য, আবার তাদের এইভাবে পুড়িয়ে দেওয়া যায় না সেটাও তো সত্য। এই সম্পদটা রক্ষা করার দায়িত্ব সরকারের বা তাদের এজেন্সিগুলোর বা বাহিনীর ছিল, ব্যর্থতা তাদের আছে। সুতরাং সেটা হলো না, ছায়ানট পুড়িয়ে দেয়া হলো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এক সময় মাদ্রাসায় জঙ্গি উৎপাদন হয় এই বয়ান তুলে মাদ্রাসা ধ্বংস করার বয়ান কেউ কেউ প্রচার করত এবং অ্যাটাক করত। আর এখন একটা গোষ্ঠী, একটা গ্রুপ ওই ছায়ানটে আবার অন্য ধরনের সাহিত্য চর্চা হয়, সঙ্গীত চর্চা হয়, তাদেরকে আমরা সহ্য করতে পারবো না, পুড়িয়ে ফেলতে হবে। মানুষের হাতে এই অধিকারটা আমরা দিচ্ছি না যে আমার মাদ্রাসা এবং ছায়ানট দুটোই থাকবে, মানুষ চুজ করবে কার সন্তানকে কোথায় পড়তে পাঠাবে। এখন এই যে সমালোচনা, এটা সমালোচনা কার বিরুদ্ধে হবে? সরকারের, কারণ তারা ড্রাইভিং সিটে আছে, তারা পরিচালনার দায়িত্বে আছে। ঠিক আছে, সেখানে বিএনপি বা জামাতের কোনো সমালোচনার সুযোগ নাই, ব্যক্তিদের সমালোচনার সুযোগ আছে এবং সেটুকু হচ্ছে না তা না। এই সমালোচনাটা হচ্ছে, এক গ্রুপ করছে যে বিএনপি 111 দেশে 111 আনা,
বিএনপির প্রধান নেতৃত্ব খালেদা জিয়া, তার এখন অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তাদের বিরুদ্ধে যে পরিমাণ বিষোদ্গার এবং মিথ্যা রিপোর্ট প্রোপাগান্ডা প্রথম আলো ডেইলি স্টার করেছে, তারপরও এইবার প্রথম আলো পোড়ানোর পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপিদের পক্ষে কেন বিবৃতি দিল, এটা নিয়ে এক পক্ষ সমালোচনা করছে এই দলকে। আবার এইখানে ছাত্র শিবিরের পদধারী বড় নেতারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এবং রাকসুর বিপি, তারা পর্যন্ত প্রকাশ্যে তছনছ করে দেওয়ার বা এগুলা বন্ধ করার হুমকি দিয়ে বক্তব্য দিচ্ছেন। এবং এদের সঙ্গে সখ্য আছে এরকম ইউটিউবাররা, যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার, তারা ইনফ্লুয়েন্সাররা উস্কানি দিচ্ছেন। তারপরে এটা এই ভাঙচুর এবং আগুন হলো, সুতরাং এর সঙ্গে জামায়াতের একটা দায় আছে, এই সমালোচনাটা আবার তাদের প্রতিপক্ষরা করছে। সুতরাং বিএনপি জামায়াতের সমালোচনা যে হচ্ছে না তা না, কিন্তু ফাইনালি গিয়ে এটা রক্ষা করবার দায়িত্ব কার ছিল? সরকারের। ফলে সমালোচনার তীরটা ফাইনালি গিয়ে সরকারের দিকে যায়। আমি কিন্তু বিষয় নিয়ে কথা বলতে চাইনি, আলোচনাটা আপনার কতগুলি বিষয় নিয়ে আছেন, সাম্প্রতিক বিষয়, আমি সেই বিষয় নিয়ে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি এদের কি ব্যক্তিগতভাবে কোনো সমালোচনার সুযোগ নাই? এই সুযোগ কি বলা যাবে না? হচ্ছে তো আমরা কি বলতে পারবো না তারেক রহমানের ইনকাম সোর্স কি, ডক্টর শফিকের ইনকাম সোর্স কি, এই আলোচনা কি উঠাতে পারবো না? হ্যাঁ, চাইলে পারবেন। সে আলোচনা উঠাচ্ছে তো অনেকে, সেই আলোচনা একেবারে কি উঠাচ্ছে না এমন নয়, কিন্তু তারা যেহেতু এই সামনে জামাত ক্ষমতায় আসুক, জামাতের আমির প্রধানমন্ত্রী হোক, দেখেন তার বিরুদ্ধে একই রকম ডক্টর ইউনূসকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এটা হয় কিনা, যদি সমালোচনা করতে দেয়। তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, দেখেন তার বিরুদ্ধে এইরকম একই রকম আরো অ্যাগ্রেসিভ সমালোচনা হচ্ছে কিনা, যদি তারা করতে দেয়। এখন ডক্টর ইউনূসের মহানুভবতা, তিনি সমালোচনা করতে দিচ্ছেন। ওরা যদি করতে না দেন তাহলে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন, যেটা শেখ হাসিনা মেরেছে। খাজা মাইনুদ্দিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক কোট আনকোট স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও টেলিভিশন বার্তার সম্পাদক, প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে একটা মত বিনিময় সভা গতকাল হয়েছে এবং সেই সভায় উপস্থিত ছিলেন এবং উনি মূলত পরিচালনাও করেছেন, সেটি হলেন জনাব সালাউদ্দিন আহমেদ। উনি তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক এবং আপনারা জানেন উনি স্থায়ী কমিটির মেম্বারও। ওই বৈঠকে একটা কথা আলোচনা হয়েছে, সেটি হলো যে মতিউর রহমান প্রথম আলো উনি বক্তব্য রেখেছেন। উনি যে কথাটা বলছিলেন আমি শুনছিলাম, যেহেতু লাইভ হচ্ছিল, যে 5ই আগস্টের পর এটা অপশক্তির জন্ম হয়েছে এবং তারা শক্তিশালী হয়ে উঠেছে। নাম বলেনি, কোনো কিছু নাম বলেননি উনি, এবং উনি বিএনপিকে সতর্ক করে দিয়েছেন যে এরা কিন্তু খুবই শক্তিশালী এবং সোশ্যাল মিডিয়াতে এরা অনেক বেশি শক্তিশালী, বিএনপির চেয়েও বেশি শক্তিশালী, এই কথাটা বলেছিলেন। এরপর ওনার বক্তব্যের পর সালাউদ্দিন সাহেব উপস্থাপনার জন্য গেলেন। উনি তখন বললেন যে হ্যাঁ, 5ই আগস্টের পর অপশক্তির উত্থান হয়েছে, গত কয়েকদিনে সেটি লক্ষ্য করা গেছে। আপনার কাছে আমার প্রশ্ন, 5ই আগস্টের পর আসলে কি অপশক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তি কারা, যদি তাই হয়? 5ই আগস্টের পরে অপশক্তির উত্থান ঘটেছে কি ঘটেনি, সেটা এই প্রশ্নের মধ্যে একটা অতীতের প্রশ্ন আছে। অপশক্তি ছিল না, তার মধ্যে অপশক্তি ছিল, বা কেমন ছিল? অতীতের অপশক্তি কি ছিল সেটা আমাদের জানা আছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল, যে সরকার মানুষকে ভোট দিতে যায়নি, যে সরকার ব্যাংক লুট করেছে, যে সরকার বড় বড় প্রজেক্ট করে টাকা চুরি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, যে সরকার গুম খুন করেছে, জঙ্গি নাটক করেছে, যে সরকার আমাদের জাতীয় অনেক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, পরীক্ষা, টেন্ডার সমস্ত কিছু ধ্বংস করেছে। তো এবং এই যে যা কিছু ঘটেছে সেটা এই আজকে যে আলোচনাটা করছি, এই আলোচনা করারও সেই লেভেলের সুযোগ মিডিয়াতে ছিল না। ধরেন পত্রপত্রিকা, আমি যেহেতু পত্রপত্রিকায় কাজ করেছি, আমাকে যেরকম বলা হয়েছে যে 3-4টা বিষয় নিয়ে, শেখ হাসিনা, তার পরিবার, আরো 2-3টা বিষয় বলা হয়েছে, এই কয়টা বিষয় লেখা যাবে না আমাকে বলা হয়েছে। অন্য কারো কথা আমি বলছি, আমার কথাই বলছি। সুতরাং একটা ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্য দিয়ে যে ধরনের অপশক্তি থাকা দরকার সেই ধরনের অপশক্তি ছিল, কিন্তু ফ্যাসিস্ট শাসনে যেটা হয়, এক ধরনের ডিসিপ্লিন থাকে, সারা পৃথিবীতে দেখবেন। ওই ডিসিপ্লিন কিছু লোক আবার ভালো মনে করে, বিশেষ করে অলিগার্কি এবং যারা বেনিফিশিয়ারি থাকে। ডিসিপ্লিন বলা কি ঠিক হবে শব্দটা?
ডিসিপ্লিন ফ্যাসিস্ট এক ধরনের ভয়ের রাজনীতি থাকে, এই কারণে বলে না। না, সে একটা হলো ভয়ের ব্যাপার, আর একটা জি। হলো যে এই শাসন করতে গিয়ে তারা তাদের একটা আরোপিত ডিসিপ্লিন তৈরি করে, সেটা আর্টিফিশিয়াল, সেটা জেনুইন ডিসিপ্লিন না, সেটাই। কিন্তু একটা আরোপিত ডিসিপ্লিন সমাজে তৈরি করে এবং মানুষকে ভাবনাহীন মানুষ তৈরি করে। আমি যদি ইংরেজিতে বলি সেটা বলে ডোয়ার্ফড ম্যান, মানুষকে ব্যক্তিকে বামনীকরণ করা হয় যাতে বড় চিন্তা আপনি না করেন, বড় কথা না বলেন। সেই প্রক্রিয়াটি গত 15-16 বছর ধরে ছিল। কারণ এই যে একটি ফ্যাসিস্ট ব্যবস্থা ভেঙে পড়লো, এবং এটা এক একদিন একভাবে বলতে পারেন, আমি এটাকে বিপ্লবী মনে করি, যেহেতু একটি ব্যবস্থা ভেঙে গেছে এবং রাজনৈতিক একটা বড় পিলার আওয়ামী লীগ সেটাও ভেঙে গেছে, নেতৃত্ব সহ সকলে পালিয়ে গেছে। ফলে একটি ব্যবস্থার পতন হলো, আরেকটি ব্যবস্থা কিন্তু তখনও গড়ে ওঠে নাই। তো এই ধরনের সিচুয়েশনে খুব কাঁচা মাটির মতো সিচুয়েশন, সেখানে কিন্তু ভেরি ফার্টাইল, সেখানে ভালো শক্তি, শুভ শক্তি, অশুভ শক্তি, নানা ধরনের শক্তির গজনের স্কোপ আছে। সাধারণত বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে অপশক্তি বলতে যেটা জন্মায় সেটা এক হতে পারে গাছের ভাষায় আগাছা, অথবা অ্যানার্কিস্ট, যেটাকে নৈরাজ্যবাদী শক্তি। বিপ্লবের সৎ ভাইয়ের নাম হচ্ছে নৈরাজ্যবাদ। তো সেই পরিস্থিতিটা কম বেশি এটা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা তো অনেকে করবে, সাবঅর্ডিনেট থাকবে, এবং এই যে অপশক্তির মধ্যে আমার মনে হয় যে ফ্যাসিস্টদের যে রিমেইনস বা মানে পতিত শক্তির যে ঘাপটি মেরে থাকা শক্তি, তারাও হয়তো এই অপশক্তির মধ্যে থাকবে। ফলে অপশক্তি বাস্তবতাটা একটু ডিনাই করা যাচ্ছে না, অপশক্তি থাকতে পারে, কিন্তু একই সাথে আমাদের এটা মনে রাখতে হবে যে একটা শুভ শক্তির উত্থান। এখন অপশক্তির উত্থান বলতে তো আপনি নিশ্চয়ই তারা নাম বলেন না, কিন্তু কি বোঝাতে চেয়েছেন সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এটা বোঝা কঠিন না, এটা বোঝা কঠিন না। আমি অ্যাজাম্পশনটা করতে চাচ্ছি না, অ্যাজাম্পশন করতে চাচ্ছি না এই কারণে যে তাহলে যিনি অ্যাজিউম করে বলেছেন, তাহলে অ্যাজাম্পশনের বিপক্ষে আমারও অ্যাজাম্পশন হবে, আমার কথাটা অবজেক্টিভ হবে না। আপনি প্রথম যে প্রশ্ন করেছিলেন সেখানকার একটু আমি টাচ করছি যে প্রফেসর ইউনূসকে নিয়ে কেন সমালোচনা হয়। এটি একটি অভূতপূর্ব বাস্তবতা। কারণ হচ্ছে যে, না, আমি বলছি কেন সমালোচনা সেটা বলিনি, আমি বলছি সমালোচনা হয় ঠিক আছে, কিন্তু অন্যদের কেন হয় না। আচ্ছা, না না সেটা ঠিক আছে, এই সমালোচনার সুযোগটা ডক্টর সায়েন্স সাখাওয়াত কিছুটা উত্তর দিয়েছেন। আমি একটা অভূতপূর্ব বাস্তবতা, এখানে সহনশীলভাবে সমালোচনার সুযোগটা প্রফেসর ইউনূসের ব্যাপারে আছে, এবং উনি বলেছেন আপনারা মন খুলে সমালোচনা, উনি নিজেই বলেছেন এই কথা। ফলে সমালোচনার সুযোগটা একটা আছে। এবং দেখেন, প্রফেসর ইউনূসকে সমালোচনা করার পর আবার ওই ব্যক্তি প্রফেসর ইউনূসকে অনেক ক্ষেত্রে পছন্দ করছেন, যেটা কিন্তু রাজনৈতিক শাসনামলের অনুপস্থিত। যখন কেউ সমালোচনা করে তখন একটা এলিমেন্ট অফ হ্যাট্রেড বা ঘৃণার বাস্তবতা তৈরি হয়। আর বাকি যে দুজনের নাম বলেছেন, জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান, ওনাদের সমালোচনার ক্ষেত্রেও এই বর্তমান বাস্তবতার একটা ভূমিকা আছে, কারণ এটা একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন যেখানে এই দুইটি দল কিন্তু এখনো ক্ষমতায় না। তো সায়ন্ত সাখাওয়াত তো সঠিকই বলেছেন, কেন তাদের সমালোচনা করা হয় না, আমার মনে হয়েছে আর কি। না, সেটা তো একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে তারা এখনো ক্ষমতার অংশীদার না, সেই কারণে তারা হয়তো ওই লেভেলে টার্গেটেড হয় না। আর যখন হয় তখন অনেক বেশি অ্যাগ্রেসিভলি হয়। প্রফেসর ইউনূস আমি নিশ্চিত অতটা অ্যাগ্রেসিভ সমালোচনার শিকার হন না যতটা রাজনৈতিক নেতৃত্ব হন। সায়ন্ত সাখাওয়াত, যেটা বলছিলাম, এই অপশক্তির উত্থান 5 আগস্টের পর, এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা বলার আগে আগের ওই ইস্যুটা বলি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা মানে তাকে শত্রু জ্ঞান করা না, কিন্তু শফিকুর রহমান এবং তারেক রহমানের সমালোচনা যারা করেন তারা শত্রু জ্ঞান করে ওটা অ্যাগ্রেসিভ, যেটা মঈন ভাই যেটা বলছেন। ধরেন ওই যে বলছেন যে ওনাদের সমালোচনা যারা করে, আমি নিজে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করি, তারা অনেক উপদেষ্টাদের অনু করেন, তারা সম্পদের হিসাব কেন দিচ্ছে না সেটা আমি সমালোচনা করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তিনি যখন নিপীড়িত হচ্ছিলেন সবসময় দাঁড়িয়েছে এবং এখনো পছন্দ করি। আমি ডক্টর আসিফ নজরুলের ভক্ত, তার লেখার ভক্ত এবং মানুষ হিসেবে তার ভক্ত, তার কথার ভক্ত। তাকে আমি সাংঘাতিক পছন্দ করি, কিন্তু পছন্দ করি বলে তার কোনো কিছু আমার অনিয়ম মনে হলে সমালোচনা করব না, সেটা তো সঙ্গত নয়। আদিলুর রহমান শুভ্রু, উনি অধিকার চালাতে গিয়ে যে পরিমাণ নিপীড়িত, এবং আমরা যখন G9 থেকে হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছি, তার সংগঠন থেকে এবং তার কাছ থেকে এত সহযোগিতা পেয়েছি তথ্যোপতনে, তাকে আমি অন্যরকম মাত্রায় পছন্দ করি। ফলে এই উপদেষ্টা পরিষদে অনেকে আছেন যাদের ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ বলে পছন্দ করি, কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থতা হলে সমালোচনাটাও আমাদের করতে হবে। এটা এবার আসেন অপশক্তির বিষয়টা। হ্যাঁ, কথার ধরনটা 5ই আগস্টকে মাইল ফলো করায় একটু বিতর্কের জন্ম দিতে পারে বা ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে যে 5ই আগস্টের পরে এরকম একটা অপশক্তির জন্ম হয়েছে। জিনিসটাকে যদি একটু ওয়াইডলি দেখি আমরা,
আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের সময়ে জি, পুরো ব্যবস্থাপনাটাই ছিল অপশক্তি, নিঃসন্দেহে। সেটা নিয়ে আলাদা উল্লেখ করবার কোনো বিষয় না। হুম, কিন্তু 5ই আগস্টের পরে কোনো অপশক্তির স্থান থাকবে না, হুম, এটা ছিল কাঙ্ক্ষিত। এখন ধরেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমি আগেরবার উদাহরণ দিয়েছি, আপনি অপছন্দ হতে পারে তবু উদাহরণ দিতে হবে। হুম, এই যে দুটা ডেইলি স্টার প্রথম আলোতে যে আগুন দেওয়া হলো, ভাঙচুর করা হলো, ছায়ানটে করা হলো, বিএনপি নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে, জামায়াত ইসলামও নিন্দা জানিয়ে হুম। বিবৃতি দিয়েছে, এনসিপি নিন্দা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হুম, তিনি আসছেন ভিজিটে, সবাই নিন্দা জানাচ্ছেন। তার মানে রাজনৈতিক অরাজনৈতিক সুশীল সমাজ কেউই কিন্তু এই গোষ্ঠীটাকে ওন করছে না। হুম। তাহলে এই যে এই সমস্ত এস্টাবলিশমেন্টের বাইরে গিয়া একটা শক্তি এইখানে এটা করলো, এবং এটা আনলাইকলি না যে এর মধ্যে পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগের লোকরাও ঢুকে গিয়ে এই সুযোগটা কাজে লাগালো। তাহলে এই এটাকে আপনি কি অপশক্তি হিসেবে দেখতে পারেন কিনা? কারণ এটা যারা করলো তারা তো এই দেশের না সরকার, না কোনো রাজনৈতিক দল, না সিভিল সোসাইটি, হুম। কেউ এদের ওন করছে না। কারণ হচ্ছে তারা অপকর্ম করেছে। এইভাবে আগুন দেওয়াটা তো কেউ সমর্থন করতে পারে না। অনেক রাগ আছে এই পত্রিকার উপরে, অনেক রাগ আছে এই সব প্রতিষ্ঠানের উপরে তাদের না অতীতের ভূমিকার জন্য, কিন্তু তাই বলে ধ্বংস করা, আগুন দেওয়া, ভেঙে ফেলা, এটা তো সমর্থনযোগ্য না। সেটা যারা এইসব দলের নির্দেশ অমান্য করেও, তাদের কর্মী হোক, অনুগত হোক, অথবা কোনো ইউটিউবের উস্কানিত হোক, অথবা কোনো ছাত্রনেতার উস্কানিত হোক, যারা করেছে, তারা অপশক্তি হিসেবে তাদেরকে যদি কেউ বলে, সেটাও তো আমরা ডিনাই করতে পারি না। যে এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কারণ অপশক্তির সংজ্ঞা এখন নতুন ভাবে নানান ভাবে আসবে আর কি, যেটা হয়। বিশেষ করে আপনি একবার এই টকশোতে বলছিলেন যে ভোটের রাজনীতিতে অনেক বিষয় চলে আসে, মেরুকরণ হয়, অনেক বিষয় চলে আসে। খুব সুন্দর করে বলেছিলেন ডক্টর শায়ন্ত সাখাওয়াত। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, সেটি হলো যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দেশের রাজনীতিতে ভারত ছিল 1 নম্বর প্রাসঙ্গিক বিষয়। আমরা দেখেছি যে ভারতের সহায়তা ছাড়া কারো ক্ষমতা আসা সম্ভব নয়, এটা বিএনপি বিশ্বাস করতেন, এবং তারা দিল্লিতে অনেকবার গিয়েছেন, কথা বলেছেন, এবং একটা ধারণা প্রচলিত ছিল যে ভারতের সহযোগিতায় সরকার পরিবর্তনও করা যাবে না, ক্ষমতাও আসা যাবে না। কিন্তু 5ই আগস্টের পর কিন্তু দেখা গেল যে আসলে ভারত কোনো ফ্যাক্টরি না। ইয়াং জেনারেশন শুধু ফ্যাসিস্টের পতন ঘটেনি, ভারতের আধিপত্যবাদেরও পতন ঘটিয়েছে। এবং ভারত আমাদের দেশে রাজনীতিতে চূড়ান্ত পর্যায়ে একটা অপ্রাসঙ্গিক বিষয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সাম্প্রতিককাল আমরা লক্ষ্য করছি ভারত বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে। দুর্ভাগ্যজনক হলো কোনো কোনো রাজনৈতিক দল এটাকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা হচ্ছে। কি বলবেন? পোস্ট কলোনিয়াল বা উপনিবেশ পরবর্তীকালে এই মেরুকরণটা সারা পৃথিবীতেই কম বেশি হয়েছে। যারা বড় শক্তি, বড় দেশ, তারা আগের কলোনিতে অথবা প্রতিবেশী দেশে এক ধরনের মানে কলোনির মতো আচরণ করার, প্রভাব বিস্তার করার চেষ্টাটা করেছে। স্পেয়ার্স অফ ইনফ্লুয়েন্স বলে, প্রভাব বলয় তৈরি করার চেষ্টা করেছে। এবং এটা ভারতের ক্ষেত্রে এটা একাধিক দোতনা পেয়েছে। শুধু যে কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে ইন্ডিয়া করেছে সেটা না, ভারত আমাদের অনেক বেশি ফিজিক্যালি, মানে আপনি জিওগ্রাফির দিক থেকে বড় দেশ, সেটা দিল্লির মাইন্ডসেটের মধ্যে কাজ করে। বাংলাদেশের অবস্থান, এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আমাদের দেশে এই নেগেটিভটা দীর্ঘদিন ধরে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, 3 দিকে ভারত, 4 দিকে ভারত, খুব বড় দেশ। মালদ্বীপের লোক কতজন? বাড্ডাতে আর চেয়ে বেশি লোক থাকে। না আমি আপনার সাথে ডিফার করিনি, আমার কথা মালদ্বীপে 5.5 লাখ লোক, বাড্ডাতে আর চেয়ে বেশি থাকে। মালদ্বীপের লোকেরা কিন্তু বলে না এরকম কথা, কিন্তু আমাদের মধ্যে এই নেগেটিভটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে 18-20 কোটি লোক। আচ্ছা, আমি পয়েন্টে আসছি, আপনি যেহেতু এটা তুললেন আমি উত্তর দিই। বাংলাদেশ অনেকে বলে এটা স্মল মাল্টিফ্যাক্টরিয়াল কান্ট্রি, বাংলাদেশ স্মল কান্ট্রি না, 18 কোটি মানুষের দেশ স্মল কান্ট্রি হতে পারে না। বাংলাদেশ পৃথিবীর 8 নম্বর জনসংখ্যার দেশ, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং শুধু এই জিওগ্রাফিকে ভাবলেও চলে না, বাংলাদেশের অন্তত 2 কোটি মানুষ সারা পৃথিবীতে থাকে, তারও একটা ইম্প্যাক্ট আছে অবশ্যই। তার মানে বাংলাদেশি জনগোষ্ঠী তারা। তো ফলে এই যে যেটা ইম্পোজ স্মল স্টেট সিকিউরিটি বা ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার ধারণা, যে সমস্ত লিটারেচার আমরা শুনতাম টুনতাম, এর মধ্যে একটা ইম্পোজ করার একটা টেন্ডেন্সি তো ছিলই, যাতে আপনি সাইকোলজিক্যালি নিজে ভাবেন যে আমি তো ছোট, আমি ছোট। হ্যাঁ, এটা তো ছিল, কোনো সন্দেহ নাই। সুতরাং পপুলেশনের দিক থেকে এটা ভাবার সুযোগ নাই। কিন্তু আমি জিওগ্রাফিক্যাল একটা ফেয়ার সেন্সে বলছি যে সারাউন্ডেড অন 3 সাইডস বাই ইন্ডিয়া, ওইটা বলছি এই কারণে যে
ওইটা ধরেন আমি মানি না, কথার কথা যে আমি হিজমনিটা মানি না, কিন্তু ইন্ডিয়ার মাথায় তো এটা কাজ করে, ইন্ডিয়ান পলিসি মেকারদের মাথায় কাজটি ব্যাপারটি কাজ করে। কিন্তু যেটা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, হিজমনি কিন্তু সবসময় কাজ করে না। ইভেন আমেরিকান হিজমনি সব জায়গায় কাজ করলে আমেরিকা ভিয়েতনামে পরাজিত হতো না, আফগানিস্তান উজ্জ্বল হতো না, মানে পৃথিবীর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে চলে যেত না। এটা আমি ভুরি ভুরি এক্সাম্পল দেওয়া যাবে। এই ক্ষেত্রে বাংলাদেশে গত 15 বছর যেটা ছিল, বাংলাদেশের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এবং বিজনেস এস্টাবলিশমেন্ট তারা মনে করতো যে দিল্লির আশীর্বাদ থাকলে কিয়ামত পর্যন্ত হয়তো ক্ষমতায় থাকা যাবে। এখন এইটা তো অগস্ট যেরকম মিথ ভেঙে দিয়েছে, একই সাথে যে এই হিজমনি সবসময়ের জন্য কাজ করে না, এবং ইন্ডিয়ান পলিসি মেকাররাও সম্ভবত এটা পুরোপুরি বুঝতে পারে না। এই কারণে যে বাংলাদেশের যে এম্পায়ারটা ছিল নির্বিঘ্ন এম্পায়ার ছিল। আপনি দেখেন 1981 সালে প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে, তার আগে 19টা কু হয়েছে, তারপরে সে অর্থে কোনো ব্লাডি কু বাংলাদেশে হয়নি। দুটো কু হয়েছে, এর সাথে একটা ক্ষমতা দখল করেছে 82-তে, যার নাসিম 96 একটা ব্যর্থ কু হয়েছে। তো এইখানে হিজমনির প্রভাব আছে। এত ডিটেল আলোচনা এখানে যাওয়া সম্ভব না, কিন্তু আমি ধারণাটা দিচ্ছি মাত্র। আরেকটা হচ্ছে যে আমি বলছিলাম এখন কি আমাদের এখানে প্রাসঙ্গিক হতে পারে ভারত বাংলাদেশ রাজনীতিতে? ভারত প্রাসঙ্গিক থাকবে এই কারণে যে ফিজিক্যালি আপনার নেইবার সে, এবং ভারতের মাইন্ডসেট তো আপনি চেঞ্জ করতে পারবেন না। ভারত ফ্যাসিস্ট বিরোধী শক্তিদের কেউ কেউ যদি প্রাসঙ্গিক করে তাহলে তো প্রাসঙ্গিক হবে না, তো এটা টাফ হবে, এটা টাফ হবে। এটা আমি অ্যানালাইটিক্যালি যেটা বলতে পারি সেটা হচ্ছে, যেহেতু ভারত বিরোধী মনোভাব একটা বড় জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর মধ্যে 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনার পতন হয়েছে, যেরকম ইন্ডিয়ান হিজমনিও এখানে এক ধরনের পতন হয়েছে। ফলে এই যে প্রজন্ম, এই প্রজন্ম বাংলাদেশকে অন্তত আগামী 2-3 দশক ধরে টানবে। সুতরাং এখানে সভরেন ইকুয়াল ফান্ডামেন্টাল ইকুয়ালিটি ইন সভরেন্টি এবং মিউচুয়াল রেসপেক্ট, ডিগনিটি, এর ভিত্তিতে যদি সম্পর্ক হয়, এই প্রজন্ম সেই সম্পর্কটা খুব স্বাভাবিকভাবে মানবে বলে আমার ধারণা। আর ইন্ডিয়া যদি আর অন্যথা করার চেষ্টা করতে থাকে, আনফর্চুনেটলি বাংলাদেশ ভারত রিলেশন আগামী 2-3 দশক যদি না বড় কোনো চেঞ্জ আসে, তাহলে এক ধরনের টানাপোড়েন, কিছুটা দ্বন্দ্ব, কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা রাগ, মন কষাকষি, এই প্রক্রিয়াটি থাকবে। আর সবচেয়ে বড় কথা, একজন দণ্ডপ্রাপ্ত এবং আরো অনেকে দণ্ডপ্রাপ্ত ইন্ডিয়াতে থাকবে, আর বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, এটা আসলে আশা করা বোধহয় আমাদের জন্য কঠিন। উল্টা করে ভাবেন তো, যে ভারতে কোনো রাজনীতিবিদকে খুন করে বা অনেকগুলো খুন করে ভারতে কেউ ঢাকায় পালিয়ে আছে, আশ্রয় দিচ্ছে সরকার, সেটা কি ইন্ডিয়া সহ্য করতো? সেটাই প্রশ্ন। তো সিম্পল। জি, প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর সায়ন্ত শাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। সায়ন্ত শাখাওয়াত, ভারতের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন নিয়ে বেশ তোলপাড় চলছে, এবং সেখানে বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, এবং সেই রিপোর্টের এমন অনেক কথা রয়েছে যেগুলো আসলে মানুষ হতবাক হয়েছে, রীতিমতো বিশ্বাস করছে না, বিশ্বাস করতে পারছে না, এরকম বলা যায়। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। এবং তারা এই রিপোর্টটি যেভাবে সাজিয়েছে, অনেকে বলছেন যে বিএনপির সঙ্গে ভারতের একটা আঁতাত হয়ে গেছে, এরকম একটা বাণী দেওয়ার চলেছে। কিন্তু আমরা দেখেছি যে বিএনপিকে আসলে খুব খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে, বিশেষ করে তারেক রহমানের মতো ব্যক্তিকে। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান হিসেবে এখন কাজ করছেন, এবং তার নামটিও নিতে চায়নি তারা শিরোনাম লিখেছে খালেদা পুত্র। আপনি নিশ্চয়ই রিপোর্টটি দেখেছেন, যেহেতু গত 19 তারিখে প্রকাশিত হয়েছে এবং আলোচনা হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, যে খালেদা পুত্র এই যে শব্দ চয়নকে আপনি কি শুধু সাংবাদিকতার ভাষা মনে করেন, নাকি এটি বিএনপির নেতৃত্বকে খাটো করার রাজনৈতিক ইঙ্গিত? এখানে একটু বলে রাখি, আনন্দবাজারের এই ধরনের রিপোর্ট আনন্দবাজারের নয়।
আমরা সাংবাদিকতায় অনেকদিন ধরে দেখেছি, আনন্দবাজার আমরা ফলো করি, আমরা জানি। আমরা জানি আনন্দবাজারের অনেক রিপোর্ট যেটা চান সেই ধরনের রিপোর্ট করেন, অথবা সাউথ ব্লক যেটা চান এটা রিপোর্ট করেন। এটা কিন্তু একদম স্বীকৃত বিষয়, এর কোনো এটা নিয়ে বিতর্ক তো নেই। এবং এই রিপোর্টটা সেরকম একটি রিপোর্ট। কি বলবেন আপনি? আপনি তো আমাদের সবসময় প্রশ্ন করেন, জি। আপনি আপনার যে কোনো সময় বলতে পারেন, বা আমি এটা বলার জন্য বলে রাখি। জি। আনন্দবাজারের রিপোর্ট কি আমাদের এখানে আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ। উপাদান? এক। দুই হলো, জি। আপনি গত বহু বছরের মধ্যে আনন্দবাজারের কোনো রিপোর্ট আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়েছে বা আপনি বিশ্বাস করেছেন, কিংবা তাদের রিপোর্টগুলা প্রোপাগান্ডা ছাড়া এর বাইরে কোনো অথেন্টিক বিশ্বাস করবার মতো তথ্য দেয়, এটা আপনি বিশ্বাস করেন? Okay. আমি করি না। আপনি মৌলিক প্রশ্ন আমি উঠিয়েছেন। করি না। জি, আপনি মৌলিক প্রশ্ন তো উঠিয়েছেন। যে পত্রিকাটির কাজই হচ্ছে মন গড়া প্রোপাগান্ডা ছড়ানো। কিছুদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামকে নিয়ে রিপোর্ট করেছিল, জামায়াত কতটা এগিয়ে এসেছে, কতটা বড় হয়ে যাচ্ছে, তারা ক্ষমতায় চলে আসছে, সেটাও একটা বিশেষ উদ্দেশ্যে ছিল। জি। তারেক রহমানকে নিয়ে এই ধরনের রিপোর্ট, সেটাও একটা বিশেষ উদ্দেশ্য। বাংলাদেশে তারা বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব বাড়াতে চায়, দ্বন্দ্ব সন্দেহ বাড়াতে চায়, নিঃসন্দেহে। এবং সেটা যেটা আপনি নিজেই বলেছেন যে এজেন্সির দেওয়া রিপোর্ট বিশেষ উদ্দেশ্যে ছাপে। সুতরাং ওর সঙ্গে তো বাস্তবতার মিল নাই, ফলে ওরা কি কথা লিখলো সেটা দিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে বিবেচনা করবারও সুযোগ নাই। সুতরাং আমরা আলোচনা করতে পারি কেন লিখছে, কেন লিখছে, তাদের উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য, তাদের সেটাই। মোটিভ, রাইট। তাদের মোটিভ কি সেটা নিয়ে। মোটা আপনি আলোচনা কারণ করতে সমস্যাটা হচ্ছে, হুম। যখন জামাতের পক্ষে রিপোর্টটা যায়, তখন বিএনপি বা জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধী যারা, তারা উল্লসিত হয় এবং এটা নিয়ে প্রচার চালায়, তারা এটা করে। হ্যাঁ। আবার যখন বিএনপি কি নিয়ে একটা কিছু হয় যে বিএনপি ভারতপন্থী হয়ে গেছে, এটা প্রচার চালালে জামাতের সুবিধা হয়, আমি একটু যোগ করে তখন দিই। আবার ওই পক্ষ এটাকে লাইমলাইটে নিয়ে আমি একটু আসে। যোগ করে দেই। যখন জামাতের পক্ষে কিছু কথাবার্তা আসলো, তখন বিএনপি লোকেরা বলে জামাতের সঙ্গে আতাত হয়ে গেছে দিল্লি। আতাত হয়ে গেছে। হ্যাঁ, আবার এখন এটা পড়া বলে যে বিএনপির সঙ্গে দিল্লি আতাত হয়ে গিয়েছে। রিয়েলিটি তার মানে আপনি যেটা বলেছেন সেটাই আসলে একটা মেজর ব্যাপার, যে বা মানে পরস্পরের সঙ্গে বাদিয়ে দেওয়া। জি, বাদিয়ে যেটা দেওয়া। বলছিলেন। রিয়েলিটি হচ্ছে, আনন্দবাজার বা ভারতের এই টাইপের সংবাদ মাধ্যমগুলোর কোনো সংবাদকে আমলে নেওয়ার জন্য, বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমলে নেওয়ার দরকার নাই। এক সময় আমি ধরেন, আপনি জানেন যে সংবাদ জানি। মাধ্যম নিয়ে প্রেস নোট এটা লিখতাম, অনেকদিন লিখতে লিখেছেন। গেলে, কথা বলতে গেলে আমাকে শফিক ভাই, মানে শফিক রেহমান জাহিদের সম্পাদক, উনি বলতো যে পলিটিক্যাল মোটিভ বুঝতে হলে তুমি যত কম সার্কুলেশন হোক, এদিকে সংগ্রাম পড়বে, এদিকে জনকণ্ঠ পড়বে, তাহলে আওয়ামী লীগের ন্যারেটিভ বুঝতে পারবে, এদিকে জামাতেরটা বুঝতে পারবে। দিনকাল কোনো রিপোর্ট না দিলে ওদের এটাও পড়বে তুমি, তাহলে তিন দলের ভিউজটা, ওদের মোটিভ কি বুঝে ফেলবে। ইন্ডিয়ার মোটিভ বোঝার জন্য হচ্ছে গিয়ে আমাদের এই আনন্দবাজারের এগুলা পড়তে হবে, বুঝতে হবে, স্টাডি করতে হবে। রাইট, টাইমস অফ ইন্ডিয়াও। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে স্টাডি করতে হইলে ওই রিপোর্ট কোনো কাজে লাগবে না, এর সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো গিয়ে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যে ক্ষণে ক্ষণে ইন্ডিয়াপন্থী হয়, সেই বক্তব্য কোনো কোনো দলীয়ভাবে না হলো নেতাদের মুখ থেকে আমরা এটা জামায়াত, বিএনপি বা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির অনেকের মুখ থেকে অনেক সময় শুনেছি, তারা আমাদের কেমন বন্ধু, কমন বন্ধু, তো কত সফটন। এবং এটা এখন একটু কম শোনা যাচ্ছে, আগে আরো বেশি ছিল। যেটা আপনি আগে বলছিলেন মাইনুদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলার সময়, যে বাংলাদেশে শেখ হাসিনাকে দীর্ঘদিন বিনা ভোটে বা রাতের ভোটে বা সুজাতা সিং এসে এরশাদকে বাধ্য করে নির্বাচনে নিয়ে যেভাবে ক্ষমতায় রেখেছিল, এক পর্যায়ে গুম, খুন, হত্যা, হামলা মামলার মুখে পড়ে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো, জামায়াত বা বিএনপি, সম্ভবত একটু হতোদ্যম হয়ে পড়েছিল যে ইন্ডিয়ার বিরোধিতা করে দেশে ক্ষমতায় আসা কঠিন হবে, তাদের অন্তত একটু নিউট্রালাইজ করা দরকার সম্পর্ক তৈরি করে, অত ক্ষমতায় আসলেও কোনোভাবে তারা শান্তিতে থাকতে দিবে না, এইরকম মোটিভ নিয়ে তারা চলে। কারণ তাদের মধ্যে সভ্যতারও ঘাটতি আছে, পলিটিক্যাল নর্মসের ঘাটতি আছে, কূটনৈতিক নর্মসের ঘাটতি আছে। সেই বিবেচনায় আপনি দেখবেন যে অতীতে বর্ডার কিলিং সহ ইন্ডিয়ার অন্যায্য আচরণের বিপরীতে বিএনপি, জামায়াত ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং দলগুলো যে স্টেটমেন্ট করতো, শুক্রবারে যে মিছিল হতো, যা হতো, আপনি
5 আগস্টের গণঅভ্যুত্থানের আগের অন্তত 10 বছরে আপনি দেখবেন সেটা একদম ম্রিয়মাণ হয়ে গেছে। এটা বাস্তবতা। ফলে ওই বাস্তবতাটা ইন্ডিয়া দেশে তৈরি করতে সক্ষম হয়েছিল। এটাই রাজনৈতিক দলগুলোরই যে সবসময় দোষ তা না, তারা ইন্ডিয়ার সফলতা যে তারা এটা পেরেছিল। বাংলাদেশে সাংবাদিকদের মধ্যে তারা এমন ভাবে প্রলোভন, টাকা, তাদের দেশে সফর করানো, বিনোদন দেওয়া, নানানভাবে করে হাত করে নিয়েছিল। এমন এমন লোক তাদের হাত হয়ে গিয়েছিল যাদের দিয়ে আমরা চিন্তা করি না এরা ওই মুখে হতে পারে। সচিবালয় বা প্রশাসনের মধ্যে এমন এমন লোককে আপনার ট্রেনিং এক্সচেঞ্জ প্রোগ্রামের কথা বলে নিয়ে নানান রকম বিনোদন এবং টিএডিএ দিয়ে তারা পিক করতো যে কাদের কাদের সঙ্গে সম্পর্ক রাখবে, যাদের মাথা কিনতে পারলে এদেশে সচিবালয় একটা সরকারের সিদ্ধান্ত হওয়ার আগে, সরকারের জানার আগে তারা জেনে যায়। বিচার বিভাগে হয়েছে, বুদ্ধিজীবীদের, লেখক বুদ্ধিজীবীদের মধ্যে হয়েছে, পুলিশে বা সেনাবাহিনীতে পর্যন্ত হয়েছে। এমনও কথা আছে যে সেনাবাহিনীতে আজিজ সাহেবকে যখন সেনা প্রধান করা হয়, আমরা বাইদাবাই শুনতাম যে এখানে শেখ হাসিনারও নাকি অতটা সায় ছিল না ইন্ডিয়ার প্রেসক্রিপশন এত স্ট্রং হতে, কারণ 5ই মে হেফাজত হত্যাকাণ্ডের সময় সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওই হত্যাকাণ্ড ঘটানোর পেছনে আজিজ। সেই কারণে ইন্ডিয়া তাকে পছন্দ করেছে, পিক করেছে, এবং বাংলাদেশের সেনা প্রধান আজিজকে করার পেছনে ইন্ডিয়া ভূমিকা রেখেছে বলে একটা প্রচার ছিল। সত্য মিথ্যা জানি না আমি, কিন্তু এরকম একটা প্রচারণা কিন্তু ছিল। ফলে ইন্ডিয়া আমার দেশে তাদের যে বাহিনী এইটা তাদের এজেন্সিকে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে এই দেশে বিভিন্ন বাহিনীর মধ্যে তাদের মানে অনুগত লোক তৈরি করা, রাজনৈতিক দলগুলোর মনোবল ভাঙা, এর যে মিশন নিয়ে নেমেছিল তারা অনেকখানি সফল হয়েছিল। সেই সফলতার গল্পটা চুরমার করে দিয়েছে 5 আগস্ট। এখন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যদি আবার কোনো রাজনৈতিক ওই আমলা বাহিনীতে তাদের যে মাথা কেনা লোকগুলা তারা কিন্তু এখনো আছে, বেশিরভাগই আছে, তারা ঘাপটি মেরে আছে, কোনো সক্রিয় ভূমিকা পালন করছে না ভয়ে বা কৌশলগত কারণে। কিন্তু যদি রাজনৈতিক শক্তিরা কেউ তাদের মুখী হয়, সুযোগ পেলে তারা আবার সেই পুরনো ভূমিকায় ফিরে যাবে। কিন্তু বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি ভারতপন্থী হয় এবং সেটার বিশ্বাসযোগ্যভাবে এদেশে প্রকাশিত হয় বা বোঝা যায়, তাহলে তারা এদেশের জন আস্থা হারাবে। কাজী মাইনুদ্দিন, ডক্টর সায়ন্ত কিন্তু চমৎকার বলেছেন যে আসলে তারা কি লিখেছে তার চেয়ে বড় কথা হলো কেন লিখেছে সেটা আমাদের খোঁজ করা দরকার। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত, এই যে রিপোর্টটিকে সাংবাদিকতার দৃষ্টিভঙ্গিতে আপনি কিভাবে দেখবেন? এখানে অনেক সোর্স আছে, কিন্তু পিকুলিয়ার সোর্স, কূটনৈতিক সূত্রে জানা যায় ইত্যাদি যেগুলো বলা হয় আর কি। ইন্ডিয়াতে আনন্দবাজার ছাড়াও টাইমস অফ ইন্ডিয়া সহ বেশ কিছু পত্রিকা বা মিডিয়া হাউস আছে এএনআই, যেখানে মানে ভারতীয় গুপ্তচর সংস্থার বা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট দুটোই, অন্য এস্টাবলিশমেন্টও তারা এখানে স্ট্রংলি রোল করে। এবং এএনআই এর ব্যাপারে বলা হয় এটা তারাই চালায়। হ্যাঁ, এবং ইনফ্যাক্ট এটা বলা হয় না, ইনফ্যাক্ট ডিপ্লয় করা থাকে। এটা মানে যারা সাংবাদিক নামধারী আসলে বেসিক্যালি এটা কাভার পোস্টিং হিসেবে থাকে, মানে নাম কষ্ট সাংবাদিক। ঢাকাতেও তারা বিভিন্ন সময় যাতায়াত করে বা করেছে অতীতে, সেটা তো আমরা জানি। কেউ ছিল, হ্যাঁ ছিল। এখন যেটা হয়েছে, আনন্দবাজারের শব্দ চয়নটা প্রথমে খেয়াল করেন, খালেদা পুত্র, মানে দাঁড়াচ্ছে লিডার ইম্পর্টেন্ট না, উনি খালেদা জিয়ার ছেলে, সেই জন্য কাউন্ট করছেন। এবং একই সাথে দেখেন খালেদা জিয়ার প্রতি ক্ষোভটা প্রকাশ পাচ্ছে। মানে খালেদা জিয়া আপসহীন, আমরা সকলে জানি, সেই আপসহীনের ছেলেকেও আপোষ করে নতজানু হয়ে এটা করতে হচ্ছে, এরকম একটা বার্তা দিচ্ছেন আপনি। 2 নম্বর হচ্ছে উদ্দেশ্যটা পরিষ্কার, মানে যারা পোটেনশিয়াল কন্টেন্ডার ফর পাওয়ার আগামী ইলেকশনে, তাদেরকে তাদের ইমেজ, তাদের শক্তিমত্তা, তাদের যে পাবলিক রিপুটেশন, এগুলো যদি আপনি খাটো করতে পারেন, নেতৃত্ব খাটো করতে পারলে নেতৃত্ব দুর্বল হবে, নেতৃত্ব দুর্বল করতে পারলে তাদের বার্গেনিংটা ইজি হবে। সুতরাং বাংলাদেশি যে কোনো বড় দলের নেতার ইমেজ নষ্ট করা, সেটা তাদের কৌশলের অংশ। আপনি দেখেন এই রিপোর্টে তার রিফ্লেকশন ঘটেছে আমি মনে করি। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই প্রতিবেদনে একটা পিকুলিয়ার ঘটনা রয়েছে, সেখানে আওয়ামী লীগ অনুপস্থিত, জনগণও কিন্তু অনুপস্থিত। কে আছে? শুধু দিল্লি আছে। কি বলবেন? এটা তো হিজিমনির পার্টি, এটা এখানে তো জনগণ না, এখানে এস্টাবলিশমেন্টগুলোকে দেখভাল করতে পারলেই হয়। এবং গত 16 বছর তো ডক্টর সায়ন্ত শাখাওয়াত বলেছেন যে ইন্ডিয়া নানা কায়দায়, একবার সুজাতা সিংকে পাঠিয়ে, আরেকবার সেনাবাহিনীর প্রধানকে চুজ করে, আরেকবার
প্রধানমন্ত্রীর কাছের অ্যাডভাইজারদেরকে চুজ করে, ক্যাবিনেটের সদস্যদের চুজ করে, বিডিআর বা পরবর্তীকালে বিজেপির পোস্টিং কাকে দেওয়া হবে সেগুলো চুজ করে, মিডিয়াতে কাকে দেওয়া হবে সে চুজ করে, বিজনেসে অলিগার্কি তৈরি করে ভারত এটা বাংলাদেশে সফলভাবে পরিচালনা করেছে। শুধু সেই ধরনের হিজমনি সে যখন রেখেছে, সুতরাং এর বিকল্প তো ইন্ডিয়া ভাবতে পারে না। কোনো কোনো পত্রিকা, বাইরের পত্রিকা বিশেষ করে, যে বলেছে যে খুব ভদ্রতা করে লিখেছে যে ভারত এক ঝুড়িতে সমস্ত ডিম রেখেছে, যে ঝুড়িটা হচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনার ঝুড়ি। বিষয়টি তো তা না, এই ঝুড়িটা তো তাদের ঝুড়ি, তাদের নিজের ঝুড়িতে তারা রেখেছে। মোহিন ভাই, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া এমপি ক্যান্ডিডেটও দিত, মনে আছে? একজন এমপি ক্যান্ডিডেট বলেছিলেন আমি ভারতের ক্যান্ডিডেট, আমি আওয়ামী লীগের ক্যান্ডিডেট না, মনে রাখতে হবে আমি কিন্তু ভারতের ক্যান্ডিডেট। নড়াইলের দিকে, ঝিনাইদহ নড়াইলের দিকে না, কুষ্টিয়াতে একজন ক্যান্ডিডেট বলেছিলেন। অধ্যাপক মান্নান না যেন নাম। রাইট, ইউ আর রাইট। আচ্ছা, তো ফলে যেটা হচ্ছে যে অনেকের জন্য তো গর্বের ব্যাপার ছিল যে আমি তো ভারতের সাথে আমার হবনব আছে, সুতরাং এটা তার জন্য গর্বের ব্যাপার ছিল। মানে বাংলাদেশে এমপি ক্যান্ডিডেট দেয় ভারত। এখন সমস্যা হয়ে গেছে 5ই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে, এটা ইন্ডিয়ার কাছে খুব সম্ভবত আনথিঙ্কেবল ছিল, এটা তারা অ্যান্টিসিপেট করতে পারে নাই। এবং এইটার পরে যেটা করছে যে অফকোর্স ইন্ডিয়া চাবে নেগোসিয়েট করতে, এবং নেগোসিয়েট করাটা আমি কোনো অন্যায় বা দোষের কিছু মনে করছি না। ভারতের সাথে তো আপনার একটা হেলদি রিলেশন তো থাকা দরকার, এটা নিয়ে তো আমাদের কোনো ডিবেট করার কিছু নাই। বাণিজ্যিক সম্পর্ক থাকা দরকার, ভালো কূটনৈতিক সম্পর্ক থাকা দরকার। মূলত দিল্লিরও তো, আচ্ছা, এখন দিল্লি যেটা করছে, আমাদের কাছ থেকে তো কোনো সমস্যা নেই, এবং দিল্লি যেটা করছে ব্যাকডোর খুঁজছে, সে তো ফ্রন্ট ডোর খুঁজছে না। সে জেস্টার শো করবে যে না, ভুলভ্রান্তি অতীতে দেওয়া হয়েছে, আমরা ঢাকার সাথে ডিপ্লোম্যাটিক চ্যানেলের সম্পর্ক রাখবো, সরকারের সাথে সরকারের সম্পর্ক রাখবো, জনগণের সাথে জনগণের সম্পর্কটা বাড়াবো, যাতে ইন্ডিয়া বাংলাদেশ পিপল টু পিপল রিলেশনটা আরো স্ট্রং হয়। সেই সহি পথে তো ইন্ডিয়া পা বাড়াচ্ছে না, আনফর্চুনেটলি। সে ব্যাকডোর খুঁজতেছে, কোনো দলের কাউকে ধরা যায় কিনা, কে সম্ভাব্য প্রাইম মিনিস্টার হতে পারে, কে অপোজিশন লিডার হতে পারে, কে সম্ভাব্য এমপি হতে পারে, এই ব্যাকডোরগুলো এখনো খুঁজছে। যেটা আমার মনে হয় যে বাংলাদেশ এখন যে বাস্তবতা দাঁড়িয়ে আছে, অফকোর্স আমরা একটা উত্তরণের মধ্যে দিয়ে যাচ্ছি, কিছু সংকট আছে, কিন্তু এতে করে হবে কি, ইন্ডিয়া ধরনের কার্যকলাপ চললে এখানে রাজনৈতিক শক্তিগুলো ইন্ডিয়ার প্রতি আরো হস্টাইল হবে, নিঃসন্দেহে। সায়ন্ত শাখাওয়াত, আনন্দবাজারের সেই প্রতিবেদনটিতে আরো কিছু কথা বলা আছে। সেটা হলো যে তারা বোঝাতে চেষ্টা করেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কোনো সূত্র ছাড়া বা তাদের তৎপরতা ছাড়া বাংলাদেশের রাজনৈতিক ব্যাখ্যা অসম্পূর্ণ থেকে যায়। এই অ্যাটিটিউড কিন্তু এই রিপোর্টের মধ্যে পুরোপুরি আছে, কিন্তু তাদের ব্যাখ্যা যে কোনো কাজে লাগে না, এখনো তাদের হুঁশ ফেরেনি 5ই আগস্টের পর। তারা কিন্তু যেটা খাজা মাইনুদ্দিন বলছিলেন, তারা সেই জগতেই রয়েছে এবং তারা ইস্টাবলিশ করার চেষ্টা করছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছাড়া বাংলাদেশের রাজনীতি চলবে না, এমন একটা ভাব দেখাচ্ছে, যদিও বাস্তবতা নেই। এবং এই কারণেই সম্ভবত এই রিপোর্টটিকে এক পেশে করে এবং এই তারেক রহমান, খালেদা জিয়া, বিএনপি একটা বিতর্কিত করার একটা ছক কেটেছে। এখন যে প্রশ্নটা আপনাকে করবো, এই ছকটা আসলে ভেঙে দেওয়া দরকার রাজনৈতিক দলগুলোকেই। আমার প্রশ্ন, রাজনৈতিক দলগুলো সেই দায়িত্বটা পালন করছে কিনা, যেটা আমরা বুঝতে পারছি, রাজনৈতিক দলগুলো তো বোঝা উচিত, তারা আমাদের চেয়ে অভিজ্ঞ। রাজনৈতিক দলগুলোর এটা চাইলেই খুব বড় কিছু করতে পারবে তা না, কারণ হচ্ছে ওরা তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে রিপোর্টটা করে না, ওরা করে ওদের এজেন্সির সূত্র উল্লেখ করে মন গড়া রিপোর্ট। এবং স্পষ্ট একটা জিনিস আপনি মাথায় রাখেন, তারা বাংলাদেশে যখন যেই দলকে টার্গেট করে এবং মনে করে ডুবাতে চায় তাদের পক্ষ নেয়। কারণ ইন্ডিয়া বা আনন্দবাজার বা ওদের সংবাদ মাধ্যমগুলো যেগুলো এজেন্সি নির্ভর, তারা বাংলাদেশের কোন দলের পক্ষ হয়ে রিপোর্ট করার অর্থ বাংলাদেশের জনগণের কাছে ওই দলটাকে বিতর্কিত করে। আমি একটু দৃঢ়ভাবে একমত পোষণ করছি এই কারণে, এই রিপোর্টটি এমন একটি রিপোর্ট যেটা বিএনপিকে ক্ষতি করছে। আমি বলছি, যখন তারা জামাতের পক্ষে নেয়, জামাতের উল্লসিত হওয়ার কারণ নাই যে আমাদের ভালো কথা বলছে, তারা বাংলাদেশের মানুষের কাছে জামাতকে বিতর্কিত করতে চায়। ঠিক একইভাবে যখন বিএনপির পক্ষ নিয়ে কোনো রিপোর্ট করে, বিএনপির উল্লসিত হওয়ার কারণ নাই, কারণ তারা তখন বিএনপিকে এদেশের মানুষের কাছে বিতর্কিত করবার একটা অ্যাটেম্প নিচ্ছে। এটা তাদের এজেন্সির বরাতে ওই ইনস্ট্রাক্টেড হইয়া তারা এটা করে। সুতরাং ইন্ডিয়ার ওই রিপোর্টকে সবসময় এটাকে সরল পথে না দেখে এটার উল্টোটা চিন্তা করতে হবে। তা সে কি বলেছে, ফল তার উল্টো, এইটা মাথায় নিয়ে অ্যাসেসমেন্ট করলে এটা খুব সোজা। আরেকটা বিষয় আপনাকে জানতে চাইব, সেটা হলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইন্ডিয়ান মিডিয়া সাম্প্রতিককালে নির্বাচন নিয়ে কিন্তু তত বেশি কথা বলছে না। তারা তাদেরকে অ্যাটিটিউড দেখে মনে হয় তারা নির্বাচনটা চায়,
যে নির্বাচন হলে তাদের সুবিধা হবে, এটা কিন্তু ঠিক। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এইটা বাস্তবতা। বাংলাদেশের নির্বাচন তারা কোনোভাবেই বানচাল করতে সক্ষম না। জি। সেই কাজ করতে গেলে জি। ইন্ডিয়া আরো বিপদে পড়বে, কারণ আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্ব হুম। এবং বিভিন্ন সংস্থা বাংলাদেশে নির্বাচন হয়ে যাক এটা চায়। আর বাংলাদেশে তো পতিত আওয়ামী লীগের বাইরে সকল শক্তি চায়, জি। একদম সেনাবাহিনী থেকে শুরু করে জনগণের প্রান্তিক পর্যন্ত সবাই চায়, রাজনৈতিক দলগুলো, সরকার সবাই চায়। সুতরাং যখন দেখছে যে কোনো অল্টারনেটিভ নাই, আওয়ামী লীগও এখানে আসার কোনো সুযোগ নাই, তাদের তো বাংলাদেশে অনেক ব্যবসা, জি। অনেক বড় ব্যবসা। প্লাস যা কিছুই তারা বলুক, তাদের সেভেন সিস্টার্স এরিয়ার যে আনরেস্ট, সেই আনরেস্ট ট্যাকেল করতে হলেও বাংলাদেশকে হোস্টাইল করে পারবে না। পারবেন। বাংলাদেশকে কোনো না কোনো ভাবে তাদের সম্পর্ক একটা রাখতে ভালো হবে, সম্পর্কের মধ্যে রাখতে হবে। সহযোগিতায় নিতে হবে। আর একটা হচ্ছে চারিদিকে বর্ডার এরিয়ায় বাংলাদেশকে তারা আয়তনের দিক থেকে ছোট মনে করলো, 18 কোটি মানুষের দেশ, 20 কোটি মানুষের দেশ। পাশাপাশি ইন্ডিয়ার মুসলিমরা অনেকে ওদের এই বিজেপি শাসনের উপর সাংঘাতিক বিরক্ত। ফলে এই দুই দিকের ডিস্টারবেন্স কখনো যোগ হয়ে যেতে পারে, তারা যদি ক্রমাগতভাবে পোক করতেই থাকে। মানে দিল্লি কখনো চাইবে না। যেহেতু ডক্টর ইউনূস 5 আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছেন, এই সরকার নিয়েছে, হাসিনা তাদের ওইখানে আশ্রয় নিয়েছে, আওয়ামী লীগের অনেক গুন্ডা পান্ডা মন্ত্রী এমপি সব ওইখানে আশ্রয় নিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে তাদেরকে এমনভাবে সার্ভিস দিয়ে আসা একটা পক্ষ, তাদের বিপরীতে গিয়ে ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ানোটা তাদের কাছে হয়তো একটু বেইমানি মনে হয়েছে। তারা ওই দিক থেকে আবার ইমানদার, তারা ওই বেইমানিটা করে নাই, না করতে গিয়ে দূরত্বটা রয়েই গেছে। এখন এটি ইগোইস্টিক হয়ে গেছে। এখন তারা বলছে যে নির্বাচিত সরকার এসে, গণতান্ত্রিক সরকার আসলে তারা দুই দেশের সম্পর্ক উন্নয়ন হবে। সে কারণে হয়তো চায় যে ডক্টর ইউনূসের সঙ্গে আর নতুন করে সম্পর্ক তৈরি করতে গিয়ে তারা আর ডাবল স্ট্যান্ডার্ড এই কথা শুনতে হবে বা কোনো বিতর্কে পড়বে এটা জড়াতে চায় না। তার থেকে একটা নির্বাচন হয়ে যেই সরকার আসছে, তাদের স্ট্র্যাটেজি বুঝে, ওদের তো বাণিজ্য, বর্ডার, অনেক বিষয়ে সম্পর্ক লাগবে। আমরাও ইন্ডিয়াকে ছাড়া একেবারে একাই চলবে এই মনোভাব পোষণ করি না। ন্যায়সঙ্গত আমাদের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে ন্যায়সঙ্গত প্রতিবেশী সুলভ আচরণ, ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক সব থাকবে, এটা বাংলাদেশের চাওয়া। ইন্ডিয়াও একসময় ওই চাওয়ায় তাদেরকে আসতে হবে। ডক্টর শায়ন্ত শাকাওয়াত এবং খাজা মাইনুদ্দিন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।